নিয়ে, ছিল মব ভায়োলেন্স নিয়ে, যার কারণে এই ইলেকশন নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম যে আসলে যা শোনা যাচ্ছে যে জামাত ক্ষমতা আসছে, যদি আসতো অবাক হওয়ার কিছু থাকতো না। তার আগে তো কনফিউশন ছিল নির্বাচন আদৌ হবে কিনা, তো হলেও সেই নির্বাচনে জামাত চলে আসছে নাকি এই সরকারি শেষমেশ থেকে যাবে, নানান ধরনের অনিশ্চয়তা। যাই হোক, যে মব ভায়োলেন্সের কথা বলেছেন, এরকম ভালো ভালো কথা আমরা প্রথম দিকে শুনি এবং একটা পর্যায়ে সেগুলো আশার গুড়ে বালে একটা কথা আছে, সেগুলো চলে আসে। আমরা তারপরেও আশাবাদিতার কথা বলতে চাই। হ্যাঁ, এটাও সত্য কথা, ওই আইনজীবীকে জেলে নেওয়া হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, কিন্তু একটা দুটো এক্সাম্পল তৈরি করলে হবে না। জিহাদ ঘোষণা করে যেমন জামাতে ইসলামের বিভিন্ন ক্ষেত্রে, এরকম জিহাদ বিএনপিকে ঘোষণা করতে হবে। দেখুন, ওই যে অনেকে বলে বা বলে আসছে, আমরাও বলেছি যে সবই তো পরীক্ষিত, আওয়ামী লীগকেও দেখেছি, জাতীয় পার্টিকেও দেখেছি, বিএনপিকেও দেখেছি, তাই বলে দরকার নাই আমার জামাত দেখার দরকার নাই, জামাতকে দেখেন জামাত দেখারও দরকার নাই। কিন্তু এই দুর্নাম যেন আর বিএনপির কাঁধে না চাপে, এটুকুই বলতে চাই। অতএব যেটুকু উনি বলেছেন তারপরেও হয়েছে, আরও আমি তো একটা দুটো এক্সাম্পল দিলাম, আরও অনেক জায়গায় হয়েছে। আমার মনে হয় এটি বন্ধ না হলে জনাব শরীফুদ্দীন জুয়েল, আপনার কাছে আসতে চাই। এখনো মব হচ্ছে, আমরা কিছু কিছু জায়গায় দেখেছি। বিএনপি এই সংস্কৃতি থেকে আসলে কিভাবে বের হবে, বিএনপির আসলে প্রস্তুতি কি, কিংবা আরো কঠোর কোনো বার্তা কি দেবেন প্রধানমন্ত্রী? আমি পান্না ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পান্না ভাই প্রথমেই ওনার বক্তব্য শুরু করেছিল আসলে মব জাস্টিসটা বা মব ভায়োলেন্সটা, জাস্ট মব সন্ত্রাস আরও বেড়েছে, তারও দু একটি উদাহরণ উনি দিয়েছে। অবশ্য পান্না ভাই তা আমি অবশ্যই তার আমার শোনার ভুল ছিল। যাই হোক, পরবর্তীতে পান্না ভাই ওনার বক্তব্য শেষ পর্যায়ে অবশ্য বলেছে যে আমি বলতে চাচ্ছিলাম যে বরিশালে সে আইনজীবীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে এবং তার যতটুকু জানি তার আইনজীবী সনদ বাতিলের জন্য একটা প্রেয়ারও দেওয়া হয়েছে। তাহলে কি এই জায়গাটাতে কিন্তু বিএনপি তার নীতিগত অবস্থানে কিন্তু অটল আছে, যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মব সন্ত্রাসের বিরুদ্ধে উনি যে একটা কঠোর স্ট্রিক্ট একটা অবস্থানে ছিলেন, সেখানে আমাদের দলীয় পরিচয়ে যে মব সন্ত্রাসটা করা হয়েছে, আমাদের দল সরকার থাকাকালীন সময় সেটাকে নিরুৎসাহিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণের জন্য একটা আইনজীবীর সনদ বাতিলের জন্য কিন্তু সেটা কিন্তু অফিসিয়ালি প্রেয়ার দেওয়া হয়েছে। তার মানে আমরা মব সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কতটুকু কঠোর আছি। এটা অবশ্যই, এটা আসলে আমি সেই পুরনো গল্প আপনাদেরকে শোনাতে চাই না, তারপরেও বলবো যে হ্যাঁ, আমি সময় চাবো, সেই সময়ের আলোকে আবার বলবো যে এরকম সময় তো আওয়ামী লীগ 17 বছরে চেয়ে আসছে, আমি সেগুলো বলবো না। তবে এটুকু বলবো, হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি সরকার গঠনের পর থেকে উনি একের পর এক উনি কিন্তু সব দৃষ্টান্তমূলক উনি কিন্তু এক সিদ্ধান্ত গ্রহণ করতেছেন, যেটা অনুকরণীয়, যেটা বাংলাদেশের রাজনীতিতে যেটা অভূতপূর্ব কিছু কিছু সিদ্ধান্ত উনি গ্রহণ করছেন। এবং ওনার সেই সিদ্ধান্তের আলোকে কিন্তু আজকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার প্রশাসনিক জায়গা থেকে সব জায়গায় থেকে একটা কাজের গতি বেড়েছে। এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে স্থবির ঢাকা গতি ফিরে পাচ্ছে, এই প্রশাসনও গতি পাচ্ছে, স্থবির ঢাকাও গতি ফিরে পাচ্ছে। সব কিছুতেই একটা পরিবর্তনের কাজের জন্য আমাদের সেই কর্মকাণ্ডগুলো শুরু হয়েছে, পদক্ষেপগুলো শুরু হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি দিন রাত উনি পরিশ্রম করে যাচ্ছেন এবং পাশাপাশি ওনার সরকারের মাননীয় মন্ত্রী যারা আছেন তারাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের যে 17টি বছর ধরে আমাদের যে অনেক জায়গাগুলোকে ঘুণে ধরে খেয়ে ফেলেছে, আসলে ঘুণের ধরে জায়গাগুলোর প্রতি আমি যে সিম্পলি একটা উদাহরণ দিই, আমাদের বাসা বাড়িতে অনেকে দেখেছি উই পোকা যখন খেয়ে ফেলে, তখন আসলে ওই জায়গাটা কিন্তু রিপ্লেসমেন্টের কিন্তু কিছু থাকে না, ওই জায়গাটা কিন্তু আবার নতুন করে ওই জায়গাটা কিন্তু উঠে তুলে ফেলতে হয়। তা নাহলে কিন্তু উই পোকার ওই ঘুণে ধরার জায়গাটা কিন্তু পুরা ঘর থেকে শুরু করে পুরা বাড়ির সব কিছু কিন্তু খেয়ে ফেলে। তো 17 বছরে আসলে আমাদের এরকম অনেক জায়গাগুলোতে কিন্তু আসলে উই পোকা ঘুণে খেয়েছে এবং ওই জায়গাগুলো কিন্তু আমাদের এখন আমূল পরিবর্তন আনতে হচ্ছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই পরিবর্তনের লক্ষ্যে ওনার যে অদম্য যে মানসিকতা নিয়ে উনি কাজ শুরু করেছেন, ইনশাল্লাহ এটা রেজাল্টটা আমরা দ্রুতই আপনার আশার কথা নিয়ে আমরা ফিরতে চাই ডাক্তার আহমেদ সাজিদুল হক রুবেল সাহেবের কাছে। চাঁদাবাজ অস্ত্রধারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আসলে পুলিশ তো এই কাজটি করবে, মূলত মাঠ প্রশাসনে যে এই অভিযানটি পরিচালনা করার জন্য পুলিশ অগ্রণী ভূমিকা পালন করবে। পুলিশ কি তার সেই মনোবল ফিরে পেয়েছে কিনা এই অভিযান সফল করার মতো, কিংবা এই ধরনের একটি অভিযানকে সাকসেসফুল করার মতো আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। পুলিশ মনোবল ফিরে পেয়েছে কিনা এই প্রশ্নটা ক্ষেত্রে আমি যেটা মনে করি আর কি, যে যদি সরকার সত্যি চায় কোনো একটি ঘটনা ঘটাবে, কোনো একটি ভালো কাজ করবে, তাহলে কিন্তু তার প্রশাসন
সেও সেই মানসিকতা ধারণ করবে এবং সেও তার ঘাটতিটা পূরণ করে নেবে আর কি, সেও তার ঘাটতি পূরণ করে নেবে আর কি, এবং পুলিশও হয়ে যাবে। কিন্তু তার আগে যে ব্যাপারটা হচ্ছে, এই যে আজকে আপনি যাদেরকে চাঁদাবাজ বলছেন, সন্ত্রাসীরা বলছেন, এদের তো একটা সুনির্দিষ্ট অর্থনৈতিক বিষয় রয়েছে, রাজনৈতিক বিষয় রয়েছে। এরা তো আর এমনি সন্ত্রাসী চাঁদাবাজি শখ করে হয় নাই, এবং এরাই তো হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে ক্ষমতার একটা অংশ। হ্যাঁ, এমনকি আপনি ধরেন আওয়ামী লীগের পতন ঘটেছে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তাদের কোনো পতন ঘটে না, তারা আবার নতুন শাসকের সাথে তারা হাত মিলিয়ে নেয়, এবং শাসকও নিজেকে গুছায় নেওয়ার জন্য তাদের সাথে হচ্ছে গিয়ে হাত মিলিয়ে নেয়। তারপরেও আবার হচ্ছে গিয়ে নির্বাচন হয়েছে, সে নির্বাচনেও অংশগ্রহণ করেছে, সেখানে অনেকে কর্মী হিসেবে ভূমিকা রাখছে। অর্থাৎ এরাও তো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, বিশেষ করে যারা ক্ষমতার কে চ্যালেঞ্জ করে বা ক্ষমতাকে দখল করবার বা ক্ষমতায় যাবার চেষ্টা করে, তাদের তো হচ্ছে গিয়ে মানে পায়ের তলার মাটিতে অবস্থান করেন এই মানুষগুলা। যেই মানুষগুলো কখনো তাদের জন্য মারামারি করে, কখনো তাদের জন্য হেলমেট পরে, কখনো তাদের জন্য হেলমেট খুলে ফেলে, কখনো তাদের জন্য হচ্ছে গিয়ে বিরোধীদেরকে হামলে ওঠে, কখনো তাদের জন্য মব করে, আবার কখনো তাদের জন্য ভোটের জন্য হচ্ছে গিয়ে চেষ্টা করে, মানুষের কাছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়, কখনো তাদের জন্য জেল খাটে, কখনো তাদের জন্য মাইকটের খায়। খাওয়া টাওয়ার পর এখন যদি হচ্ছে গিয়ে এদেরকে তো আমার মনে হচ্ছে শুধুমাত্র পুলিশ দিয়ে ঠেঙিয়ে, হ্যাঁ, বা একবার তো ক্লিন হার্ট অপারেশন করছিলেন, সব হার্ট অ্যাটাক করে মানুষ মরে যাচ্ছিল আর কি, ওরকম ক্লিন হার্টের হার্ট অ্যাটাক করায় দেওয়া, তখন কি সন্ত্রাস বন্ধ করতে পারছিলেন? তখন তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন হচ্ছে গিয়ে আপনারা সন্ত্রাস বন্ধ করতে পারেন নাই, শুধুমাত্র এখন তো পুলিশ দিয়ে করবেন, তখন তো করছেন আর্মিকে দিয়ে ক্যাম্প হচ্ছে এলাকায় ক্যাম্প বানায়, তখন এটা পারেন নাই। পরে আবার ইন্ডিমিউনিটি দিতে হয়েছিল যে আর্মিকে যেন এই সমস্ত ঘটনায় আর্মির জন্য বিচার না হয়, পরে ওই ইন্ডিমিউনিটি আবার বাতিল হয়ে গেছে আদালতে। তো সেইভাবে করে নয়, এটাকে হচ্ছে গিয়ে খুবই মানে গুরুত্বের সাথে নিতে হবে যে শুধুমাত্র আমরা ইদানিং তো একটা এক্সিবিশনের মতো দেখি, যে কদিন আগে একটা এক্সিবিশন দেখলাম, যদি উদাহরণটা আমার কাছে ভালো লাগছে যে একটা মানুষ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পেরেছে, তার ছেলে অপহরণ হয়েছে, তার কাছে বলেছে, তিনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু সিস্টেম আপনার আগের মতোই সিস্টেম রাখবেন, সব কিছুই আগের মতো রাখবেন, তাহলে একটু সিনেমেটিক, একটু হাততালি পাবেন, হ্যাঁ খুব ভালো ক্যারিজমেটিক কাজ করেছেন, এছাড়া আর কিছুই না। যে লাও সেই কুদুই থাকবে। আপনার কাছে যেতে চাই, অভিযান নিরপেক্ষ হবে কিনা আপনার মূল্যায়ন জানতে চাই। অনেক সময় অভিযানগুলো আমরা গত সরকারের আমলে অনেক অভিযান আমরা দেখেছি, নিরপরাধ মানুষও কিন্তু অভিযানের কবলে পড়ে এবং একটি প্রতিহিংসার চরিতার্থ করা হয় অভিযানের মধ্য দিয়ে। আবার অভিযানের বিভিন্ন দিক রাজনৈতিক কর্মীর জায়গায় বিবেচনা করা হয়, যাদেরকে ধরা হয় দেখা যায় রাজনৈতিক বিবেচনা আবার ছেড়ে দেওয়া হয়। এই বিষয়গুলো কতটুকু নিরপেক্ষ থাকবে কিংবা প্রশাসন সঠিকভাবে কাজ? যেই ছেলেটিকে উদ্ধার করা হলো, কিডন্যাপ করা হয়েছিল, যার ছেলে সেও কিন্তু সাধারণ মানুষ না, তিনি এক অর্থ অসাধারণ মানুষ, তিনি সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, হ্যাঁ কর্মকর্তা না কর্মচারী, যাই হোক, এবং তিনি প্রধানমন্ত্রীকে কাছে পেয়েছেন, কাছে বলেছেন। আচ্ছা, তিনি বলাতে কি হলো, প্রধানমন্ত্রী ফোন দিলেন কাকে? ডিসি মাসুদকে। ডিসি মাসুদ একেবারে সেই দস্যু বন্ধুর টাইপের নাকি, যে মাসুদ রানা স্টাইলে ধাম করে উদ্ধার করে ফেলেন। এবং এটা মাসুদ রানা স্টাইলে হোক বা দস্যু বন্ধুর স্টাইলে হোক, এটা কিন্তু সম্ভব, পুলিশের দ্বারা সবই সম্ভব, শুধুমাত্র সদিচ্ছার অভাব। আপনি থানায়, আমি আপনাকে ইয়ে করে বলি, গতকাল কথা হচ্ছিল এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান সাহেবের সঙ্গে, খুবই অনেস্ট মানুষ, যে কোনো কারণে আমি তাকে ফোন দিয়েছি, তো উনি হাসছে, আমি আপনার মোবাইলে কি জুমে কানেক্ট হতে, আমি একটা ইন্টারভিউ নেবো আর কি, যাও আমার তো স্মার্টফোন নাই, আমি গরিব মানুষ, 20 বছর পুরনো একটা অ্যানালগ ফোন আছে, ভাবির আছে কিনা, ম্যাডামের আছে কিনা, ছিল একটা 20,000 টাকাতে কিনছিল 10 বছর আগে, সেটা চুরি হয়ে গেছে। তারপর কি হলো, তারপর আমার 100 টাকা তেল নষ্ট, আর যদি করতে যে 100 টাকা লাগে 200 টাকা নষ্ট। কেন? থানায় গেলাম, থানায় গিয়ে বলে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। তো মোবাইল আর কি ফেরত পাবেন? আচ্ছা দেখি, চুরি বলা যাবে না, তার প্রথম কথা হচ্ছে চুরি বলা যাবে না, চুরি বলে তো বলতে হবে কে চুরি করেছে, তো বলেন হারাই গেছে। তা আমি বলবো কেন, আমার কি মোবাইলে হাত পা আছে যে মোবাইল হারাই গেছে? আমি তো চুরি বলবো, তো না হারিয়ে যাওয়া বলতে হবে। আচ্ছা হারিয়ে যাওয়া বললো, তারপরে বললো আচ্ছা দেখি আমরা কোথাও ট্র্যাক করে এগুলো উদ্ধার করা যায় কিনা ফোনটা। এই হচ্ছে পুলিশের বিহেভিয়ার এখনও, যে অভিযান চলছে। আমি খুব বেশি আশাবাদী না, তখন এর আগে যে উপদেষ্টা ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি কি বলেছিলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা থাক আর না থাক, দেখলেই আটক। বলুন কোন দেশে আছি এখন? সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলছেন, যে অভিযান চালাচ্ছেন, এইখান থেকে ওই যে বললাম যে আমরা আগে থেকে খুব সমালোচনা করবো, এটি আমি অন্তত চাইনি যে একটা সরকার আসার সঙ্গে সঙ্গে সমালোচনা করবো, অন্তত 3 মাস 6 মাস সময় দিতে হবে। কিন্তু যা সিমটম দেখছি, এই যে কেবলমাত্র আমি নিজে একাধিক জায়গায় বলেছি যে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে,
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির ডানা ছেড়ে ফেলা হয়েছে। ওমা, আজকে দেখি গোমর ফাঁস হয়ে গেছে। ডক্টর খলিলুর রহমান তিনি বলছেন যে না, কোনো কিছু রাতের অন্ধকারে হয়নি, এটি হওয়ার আগে বিএনপি এবং জামাতের সঙ্গে আলোচনা করেছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভরা। তার মানে কি আমরা বিএনপির প্রতি সহানুভূতিশীল ছিলাম, যে বিএনপি কীভাবে কাজ করবে, কীভাবে বিএনপি যুক্তরাষ্ট্রের বলয়ের বাইরে আসবে, কীভাবে স্বাধীনভাবে তারা সব কিছু করবে। তার কারণ ডক্টর ইউনূস সরকার যে চুক্তি করেছে সেই চুক্তির মধ্য দিয়ে বিএনপি কোনো অবস্থায় স্বাধীনভাবে কাজ করতে পারে না। তার কারণ সেই জায়গায় যে ক্লজগুলো আছে এগুলো ভেরি ডিফিকাল্ট টু ডু, মানে যে কোনো জিনিস। এখন ডক্টর খলিলুর রহমান বলছেন, আজকে তিনি বললেন যে এই চুক্তি হওয়ার আগে বিএনপি জামাতের সাথে কথা হয়েছে, যেখানে অর্থনীতিবিদরা সিপিডি থেকে শুরু করে মানে বিভিন্ন সংস্থা এটির প্রতিবাদ করছে যে এটি যারা কাজ করেছে এটিকে কেন্দ্র করেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বলা হলো যে লবিস্ট হিসেবে তারা কাজ করেছে, তারা উপদেষ্টা নন। এখন আমরা কি বলবো? আমরা তো বিএনপির প্রতি সহানুভূতিশীল ছিলাম। ডক্টর খলিলুর রহমান যা বললেন তাই যদি সত্য হয়, তাহলে বলুন আমরা কীভাবে 3 মাস 6 মাস চুপ থাকবো, সমালোচনার বাইরে থাকবো? অতএব যে অভিযান চলছে সেটি নিয়ে আশাবাদী হতে চাই, কিন্তু খুব বেশি আশাবাদী জুয়েল, আপনার কাছে ফিরতে চাই। সাংবাদিক মঞ্জুল আলম পানার কথা নিয়ে, যে চুক্তি হয়েছে আমেরিকার সঙ্গে সেটি বিএনপি এবং জামাত এই চুক্তির খবর জানতো, তাহলে কি তারা ক্ষমতায় আসার জন্য এই চুক্তির পক্ষে অবস্থান নিয়েছিল কিনা, আপনি কি বলবেন? আপনার একটু যুক্তি শুনতে চাই আমি। ধন্যবাদ। এই প্রশ্নটার আগে আমি দুইটা বিষয় আমি প্রথমে বলবো। প্রথমে রুবেল ভাই যে একটা কথা বলেছিলেন যে আসলে 2001 সালের পরবর্তীতে সেনাবাহিনীর আপনার যে অপারেশন ক্লিন হার্ট নিয়ে যেটার এই পরে ইমপ্লিমেন্ট হয়েছিল, আমি এখানে রুবেল গেদারতে একটি কথা বলি। 2004 সালে বিএনপি সরকার র্যাব প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু একটা অভূতপূর্ব একটা উন্নতি কিন্তু হয়েছিল, এবং সেই র্যাব প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে বিশেষ করে তখনকার সময় শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে শীর্ষ চাঁদাবাজি এদের বিরুদ্ধে র্যাব যে একটা অ্যাকশনে গিয়েছিল, ব্যবস্থা নিয়েছিল, কার্যত বলা চলে তখন বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজি অনেকটা কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছিল, মানুষের একটা স্বস্তির পরিবেশ কিন্তু ফিরে পেয়েছিল, সেটা বিএনপির আমলে। এবং 2001 সালে আমাদের বেগম খালেদা জিয়া ওনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশের সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল 2004 সালে র্যাব প্রতিষ্ঠার পর। যদি পরবর্তীতে সেই র্যাবটাকে মাফিয়া হাসিনার পুরোপুরি রাজনৈতিকভাবে ব্যবহার করে র্যাবটাকে বিতর্কিত করেছে, র্যাবের মাধ্যমে গুম সন্ত্রাস। আমরা 2001 সালের পর বাংলাদেশের 63 জেলায় এক যুগে বোমা হামলা, বাংলা ভাই কিংবা বাংলাদেশের মানে জঙ্গিবাদের যে উত্থান, জেএমবির উত্থান, এটি 2001 সালের পরেও কিন্তু এমন বাস্তবতাও দেখেছি। আপনার ওই 2001-এর পরে ওই বাস্তবতা জেএমবির উত্থান, পরবর্তীতে আপনার যে সিরিজ বোমা হামলার কথা, যেগুলোর কথাই বলেন না কেন, আপনার পরবর্তী কিন্তু ক্লিয়ার হয়েছে যে সেই হামলাগুলো কারা হয়েছে এবং কাদের মদদে হয়েছে, এবং সেখানে বিএনপি কার্যত কী কী অবস্থান ভূমিকা নিয়েছিল সেগুলো সবই কিন্তু আপনারা কিন্তু জানেন। এরপরে পান্না ভাইয়ের একটা কথা আমি বলি। পান্না ভাই, আপনি যে বলেছেন আসলে শপথ নেওয়ার পরে 2000 আমাদের এই যে 17 ফেব্রুয়ারির পরে 18 ফেব্রুয়ারি ওথের পর থেকে আসলে এখন পর্যন্ত গত 2 সপ্তাহে আমাদের জানা মতে, এটা অবশ্যই আপনিও একমত হবেন আমি আশা করি, যে আসলে বাংলাদেশে কিন্তু এই 2 সপ্তাহে কিন্তু বিএনপি সরকার গঠন করার পর থেকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরে, রাজনৈতিক নির্বাচনের পরে নির্বাচন উত্তর যে একটা সহিংসতার ঘটনার সাথে আমরা সবাই পরিচিত, এবার কিন্তু সেই 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সেই সহিংসতা কিন্তু বাংলাদেশে ঘটেনি। এটা কিন্তু অবশ্যই আমি মনে করি এটা সর্বপ্রথম এটা প্রশংসার দাবিদার বাংলাদেশের জনগণ, আপনারা, এবং পাশাপাশি আমরা সবাই এটার একটা ধন্যবাদ আমরা আশা করি আর কি। এরপরে আপনি যেটা বললেন আসলে আমেরিকার সাথে যে ট্রেড চুক্তির কথা বলছিলেন, পান্না ভাই যে প্রশ্নকে রাজীব ভাই আমাকে জিজ্ঞাসা করেছেন, আসলে এই প্রশ্নটা আসলে এখন আজকে খলিলুর রহমানের বক্তব্যটা আসলে আমার, যদিও এই অনুষ্ঠানে আসার আগে আমি বক্তব্যটা আমি শুনিনি, এই জন্য না শোনার কারণে আমি জিনিস আমি পুরোপুরি আমি এটা অবগত না, আমি বলতে পারছি না, যেহেতু আমি বক্তব্য যদি শুনে থাকতাম। তারপর আমি একটা জিনিস বিশেষ করে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকার ওনারা কি কি চুক্তি করেছে, আপনার বেশ কিছু ইস্যু নিয়ে বিএনপি আমরা কিন্তু ভয়েস রেজ করেছিলাম, আমাদের দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল, বিশেষ করে আপনার বন্দরের যে চুক্তির বিষয়টা নিয়ে, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং আমেরিকার সাথে যে ট্রেড চুক্তি নিয়ে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ওনারা দেখেছে বিভিন্ন সময়ে বিএনপির আমাদের শীর্ষ নেতাদেরকেও যমুনাতে ডেকে চায়ের আমন্ত্রণ জানিয়েছে, আবার দেখা গেছে জামায়াত ইসলামী তাদেরকেও ডেকে বা এনসিপি তাদেরকেও ডেকে চায়ের আমন্ত্রণ জানিয়েছে। আসলে এইগুলোর মধ্যে আসলে বিএনপি অফিসিয়ালি বিএনপি কতটুকু এটা বিষয়টা বিএনপি কনসার্ন, এই বিষয়টা আসলে আমাদের কাছে কিন্তু থেকেই যায় প্রশ্নটা। এখন খলিলুর রহমান সাহেবের বক্তব্যটা আমরা আরও বিশ্লেষণ করে এই বক্তব্যটার বিষয়টা আমি বলতে পারি। তবে আমি এটা মনে করি বিএনপি ক্ষমতায় আসার জন্য বিএনপি কোনো শক্তির কাছে বিএনপি যায়নি, বিএনপি কোনো শক্তির কাছে গিয়ে ক্ষমতায় আসার জন্য মাথা নত করেনি। বিএনপি ক্ষমতায় সরকার গঠন করার জন্য বিএনপি জনগণের কাছে গিয়েছে, বিএনপি জনগণের কাছে গিয়ে কথা হচ্ছে যে বিএনপি দাস খোদ দিয়ে আমেরিকার কাছে ক্ষমতায় আসেনি।